আপনার জামাই আপনার জন্য কাঁদতেছে আর আপনি আপনার ব্ল্যাকমেইল করা বয়ফ্রেন্ডের জন্য 4 রাত ঘুমান নাই। বাহ! আপনার জামাইকে ডিভোর্স দিতে বলতেছে আপনার বয়ফ্রেন্ড, আপনি তাতে রাজি হচ্ছেন এবং বলতেছে যে গোপন রাখবো, গোপন রাখলে ডিভোর্স দিলে অসুবিধা কি? আপনার এটা মনে হইতেছে? মাথা ঠিক আছে আপনার? আমি জানি না আমার কখন কি হয় মাথার মধ্যে, মানে আমি যেটা বলে সেটা মনে যে আমি হেতে হে ধরি। দুধের শিশু আপনি? আমার জীবনে আমি কখনো মিথ্যা কথা বলি নাই। এমন মিথ্যা কথা বলতে গেলে আমার রুহু কাঁপে, আমি পারি না বলতে। আপনি যা বলতেছেন অস্বাভাবিকভাবে বলতেছেন সব। অস্বাভাবিক কিছুই না, আমি আপনাকে ফোনে কথা বলে দেবো, আপনি বললেন 4 দিন 4 রাত, এর মধ্যে আমি 1 ঘন্টা ঘুম আসি নাই। আমার কান মুখ দিয়ে আগুন বের হচ্ছে, মনে হয় যে আমার চোখ দিয়ে পানি না রক্ত বের হচ্ছে, যে আমার জীবনটা আমি নিজের হাতে কি করলাম। সবসময় আমি বলি আমার এই ভিডিওটা যারা যারা দেখবে যে এই ভুল যেন লাইফে কোনো নারী যেন না করে। বিথি, আমাকে একদম শুরু থেকে বলবেন যে আপনি এক জায়গায় বিয়ে করলেন, আপনি তারপরে গিয়ে বিপদে পড়লেন এবং এখন আপনার সংসার যায় যায় অবস্থা। আমাকে একদম ডে ওয়ান থেকে বলেন আপনার বৈবাহিক জীবনের। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আমি অনেক ইমোশনালি অনেক একটা মনে করেন এমনিতে যে যে যখন পাশে কেউ একটা নারী থাকে না, হঠাৎ করে সংসার করতে করতে যখন স্বামী মারা যায় তখন বোঝা যায় সে আসলে তাদের দুইজনের মধ্যে যে সম্পর্কটা ভালোবাসাটা কতটা গভীর ছিল। কত বছর বয়সে আপনার স্বামী মারা গেল? আমার হাজব্যান্ডের বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ছিল, 55 বছর বয়স ছিল। আপনার তখন কত যখন স্বামী মারা গেল? এই তো 32। আপনার মানে যখন স্বামী মারা গেল তখন বয়স কত আপনার? 32। 32। ওকে। এখন রানিং আমার হাজব্যান্ড মারা যাওয়া 3 বছর চলে। জি। এর মধ্যে আমার টাকা পয়সা কিছু নাই, চলাফেরা মধ্যে তখন মানে যে আমি অনেক একটু অসুস্থ মতো থাকি মানসিকভাবে। আমার হাজব্যান্ডের কবরের কাছে যাও কিছু নাহলে 6 মাস কান্নাকাটি করছি, মানে এক ধরনের আমি পাগল। তারপরে রং নম্বরে টিকটকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তো উনি মেরিড ছিল, আমাকে কখনো বুঝতে দেয় না, বলে নাই। জি। আপনার কি বেবি আছে? না, আচ্ছা, ওকে। তো আমাকে বুঝতে দেয় না, ও বলছে যে ও আনমেরিড, আমি ওইটাই জানি। 3 বছর আমার সাথে কথা বলছে, কখনো বলে নাই কিংবা কোনো না। আমার অতীত জেনে সে বলছে যে কি হয়েছে তাই আমি তোমাকে বিয়ে করব, সংসার করব। আমি এটাকে বিশ্বাস করে ওর সাথে মাঝে মধ্যে কথা বলি বলি না, কথা বলি বলি না, আমার তেমন একটা পছন্দ হয় না। তারপরে ওই যে কথা বলার মানুষ নাই, মন বলে যে একটু মন খুলে কথা বলি, মনটা একটু সান্ত্বনা দেয়, তেমনটাই ইয়ে করে একটু মাঝে মধ্যে কথা বলতাম। বলতে বলতে তো দেখলাম যে আমার লাইফ তো এভাবে কাটবে না, কোথাও না কোথাও বিয়ে করতে হবে, সংসার করতে হবে। এভাবে কথা বলতে বলতে 2.5 বছর চলে যায়। তখন ও আমাকে কখনো টাকা পয়সা দেয় না, আমার যে কয়টা টাকা পয়সা ছিল আমি একবারে নিঃস্ব হয়ে গেছি। এমনকি আমি খাওয়ারও অনেক কষ্ট করছি বাড়িতে থাকতে। তো দেখলাম আমার পাশে কেউ নেই, ভাই, ছোট ভাই আছে আমার বয়সে ছোট, বোন যা যা সংসার নিয়ে শেষে ব্যস্ত, মা আছে বাবা নাই। অনেক যখন কষ্টের মধ্যে ছিলাম বললাম যে ঢাকায় তো অনেকে অনেক কিছু করে খায়, আমি ঢাকায় যাই। ঢাকাতে আসার পরে এই লালমাটিয়া আল বি বলক আলহেলা ক্যাফে আমি একটা চাকরি পাই। তার মধ্যে আমি আসি ভাইয়ের বাসাতে 3 থেকে 4 বার। আমি বলি যে আমাকে একটা কাজ ঠিক করে দে, বাসার কাজে দে, আমি জীবনটা তো বাঁচাই। 3-4 বার আসে আমাকে কাজ দেয় না, এই 3-4 বারই আবার ব্যাগ যাই। তারপরে অনলাইনে দেখেছি একটা বিজ্ঞাপন দিছে যে বুটিক্সে সেলসম্যান লাগবে। এটা দেখে আমি তখন রিপ্লাই দিলাম। আমাকে বলল আপনি কোথায় থাকেন, আমার গ্রামের কথা বললাম, তো বললো আপনি তাহলে ঢাকায় আসেন, আমি তাহলে এখানে এসে দেখা করেন, আমি আজকে আসতে পারবেন? আমি বললাম না না, অনেক দূরের রাস্তা তো 7 ঘন্টা লাগবে। পরের দিনকে দেখা করে বললো আসেন। আসলাম, তারপরে আমাকে দেখালো, দেখায় উনি আমাকে 500 টাকা দিল, বললো যে রিক্সা ভাড়া তো লাগবে, নেন আপনি। বিস্তারিত আমি ওনাকে আর কিছু বলি নাই, ওটা নিয়ে চলে যায়। পরের দিন থেকে আমি ডিউটি শুরু করলাম। তো 2 বেলা খাবার ওখান থেকে পাইতাম, শুধু রাত্রের খাবারটা। তারপর ওখানে আমার এই হাজব্যান্ড যিনি এখন আছে, ইনি ওখানে চাকরি করতো। তো ওখান থেকে আমার পরিচয়, ওনারও ফ্যামিলি আছে, আমারও অতীতের। সে জানলো যে আমি বিধবা দেখে উনি বললো যে একটা অসহায় মানুষকে নিলে আল্লাহ ভালোবাসবে। সব কিছু জানার পরে তো আমি আর না করলাম না, কেন আমারও প্রয়োজন, আমি অসহায় হয়ে গেছি। এখানে ঢাকাতে একটা রুম ভাড়া, খাওয়া, আমি যে ওখান থেকে মোহাম্মদপুর ইয়ের থেকে শুধু 10 টাকা দিয়ে মোহাম্মদপুর আসি, ওই মোহাম্মদপুর থেকে বি বলো আমি এখানে এত রাস্তা আমি হাইটে যাওয়া আসা করি টাকার জন্য। তখন আমি এটা বাধ্য হয়ে করলাম, আমার ফ্যামিলি থেকে কেউ রাজি না। আমিও কখনো চাই নাই যে আমি কোনো বিবাহিতা, মানে যার ওয়াইফ আছে তার সঙ্গে আমি কিছু করব, কিন্তু তো বাধ্য হয়ে আমি করে ফেলাইছি।
তারপরে ওই যে ওই ছেলেটা আমাদের সাথে বিয়ে হওয়ার 8 মাস পরে আসে, 2 মাস পরে আসে, 2 মাস পরে আসে। আইসে তখন আমাকে, আমি ওকে জানাই নাই যে আমার বিয়ে হয়েছে, যে বাইরে মানুষ অনেকই টেনশনে থাকে, হয়তো বললে পরে স্টক করবে, আমি তো জানি না যে ওর ফ্যামিলি আছে, আমার সাথে অভিনয় করে গেছে। তখন থাকা অবস্থায় আমাকে কোনো খারাপ কোনো প্রস্তাব কি খারাপ কিছু কোনো কিচ্ছু বলে নেই, নর্মালি সুন্দর ভদ্রভাবে আমার সাথে ব্যবহার করছে। তারপরে ও দেশে আসার পরে আমি ওকে যেভাবে হোক জানছে, জানার পরে আমাকে ও ভালোবেসে ডাকছে। ডাকছে, আমি তো জানি না যে এত কিছু ও জানে, আমাকে ডাকে মারছে অনেক, আমার চোখ মুখে অনেক দাগ হয়ে যায়। কেন? তুই বিয়ে করছিস, তুই আমার সাথে 2.5 বছর কথা বললি, তা তুই কেন বিয়ে বসলি? তো আমি বললাম যে দেখো, আমিও পরিস্থিতির শিকার, আমাকে তো কখনো তুমি টাকা পয়সা দাও নাই, আমি একটা মেয়ে মানুষ চলবো কিভাবে, হুম। আমি খাওয়ার পর্যন্ত কষ্ট করছি, আমাকে দেখার কেউ না, তুমি তো সবই জানতা। তখন ও আমাকে বলল, কোনো কথা নাই, একটা পর এক মায়ের। তারপর আমার এই হাজব্যান্ডের সাথে আমার অনেক ছবি আছে ফোনে, ওই ছবিগুলো যতবার দেখতেছে ততবার আমার মায়ের শুরু করছে, কোথায় মানে এটা? ঠেকানো যাচ্ছে না। কোথায় কোথায় নিয়ে মারতেছে? ওর পিক আপ আছে, পিক আপ চালায়, পিক আপে আমাকে উঠাই নিয়ে আগারগার ওই সাইডে জি। ওখানে নিয়ে যায়। তারপরে দেখি মানুষের মধ্যে যে আমার হাজব্যান্ড যেখানে থাকে, মানে ওই রাস্তার পরে আমি দেখতেছি যেখানে আমার হাজব্যান্ড থাকে, উনি সহ যদি আসে তাহলে আর একটা কেলেঙ্কারি হবে। আমি তখন বললাম, মারেন যাই করেন, আমাকে ফাঁকা জায়গায় নিয়ে যান। তখন ওই আগারগার ওখানে পাসপোর্ট অফিস থেকে চক্কর আছে, ওভারব্রিজের নিচে একটু ফাঁকা জায়গায়, ওখানে নিয়ে যায়। ছবিগুলো দেখতেছে আর একের পর এক আমাকে মাইন্ডে যাচ্ছে, মানে ঠেকানো যাচ্ছে না। একবার রড বাইর করতেছে মারার জন্য, তারপর ওর সাথে 2টা লেবার ছিল, ওরা ঠেকাই দিল। কে সে? কোন অধিকার আপনারা মারতেছে? আমি ওর সাথে রিলেশন রাখছি, তা আমি অন্য জায়গায় কেন বিয়ে করলাম? সে তো রিলেশনও যদি রাখেন আপনার বয়ফ্রেন্ডই ধরা যায়, তাইলে আপনি মারার অধিকার করতে পায় সে। তুই আমার সাথে ছলনা করলি কেন? আর তার বউ বাচ্চা নাই? আছে, কি না? তখন তো সে ধরা দেয় নাই, বলে নাই। তারপরে আমি ভাবলাম যে একটা অভাবিত ছেলে হয়তো আমার পর মায়া হয়ে গেছে, এতদিন কথা বলছে, সেই ইয়েতে মারছে। আমি মায়ের কাছে চুপ করে বাসায় চলে আসছি। আসে আমার হাজব্যান্ড রাত্রে বাসায় আসছে, আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার, তো আমি বললাম বাথরুমে পড়ে যায় লাগছে। তারপরে ও বললো যে বাথরুমটা একটু পিছলা, সকালে আমি পড়ে যেতে লাগছিল। তো আমি আর কোনো ইয়ে করলাম না। তারপরে আমাকে বলতেছে, ওই তারপরে যে ফোনে অনেকের নাম্বার আছে, আমার হাজব্যান্ডের আগের ওয়াইফেরও নাম্বার আছে অনেকেরই, ওর সাথে ওর নাম্বারে কন্ট্যাক্ট করা হয়ে গেছে, আমার হাজব্যান্ডের নাম্বারও নিয়ে কন্ট্যাক্ট করা হয়ে গেছে। তারপরে অনেক কথাবার্তা বলে, ওগুলা নিছে, নেওয়ার পরে আমাকে ব্ল্যাকমেল করে যে যদি সবার নাম্বার আমি পেয়ে গেছি, যদি আমি যেটা 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 বলিস যদি না শোনো, তাহলে পরে আমি যাই তোমাকে আমি সংসার করতে দেব না। তখন আমি সংসার বাঁচানোর জন্য বাধ্য হয়ে ওর সাথে আমি কিছু একটা ফোনের মাধ্যমে হয়, সেটাও কি ভিডিও হয়? করে রাখে। মানে ফোনে ভিডিও কল করেন আপনারা? হ্যাঁ, মানে একান্ত ভিডিও? হ্যাঁ। জি। ও একটা শর্ট ভিডিও করে রাখে এবং স্ক্রিনশট মারে রাখে, ওইটা নিয়ে আমার হাজব্যান্ডকে দেখায়, হুম। যাতে ও আমাকে ছেড়ে দেয়। এবং আমার হাজব্যান্ডকে বলে, আপনি 2টা পায়ে ধরি, আপনার তো ফ্যামিলি আছে, আপনি চলে যাইতে পারবেন, আর আমার কেউ নাই, ওরে ছেড়ে দেন, আমি ওরে নেব। তখন আমার হাজব্যান্ড বলল কি যে আমি ওরে ভালোবেসে বিয়ে করছি, একটা অসহায় মানুষ, ওর যাওয়ার জায়গা নাই, আর ও যদি যাইতে চায় তাহলে পরে আমি তো ধরে রাখার মতোই না, কারণ সে একটা নারী আর আমি একটা পুরুষ, আর আমি ওকে ছাড়তে পারবো না। এই কথা বললো, বলার পরে এ আবার আমাকে ফোন দিল, দিয়ে বলতেছে যে তুমি আসলে সে বাধা দিবে না। তো আমি বলছি, আমার পক্ষে সম্ভব না। তারপর এগুলা আমার হাজব্যান্ডের আগের ওয়াইফের ফোনে দিছে, হুম। এখন ফেসবুকে পর্যন্ত ছাড়া হয়েছে। ওকে জিজ্ঞাসা করলে ও বলে আমি ছাড়ি নাই, তোমার সতীন ছাড়ছে, আর ওকে জিজ্ঞাসা করলে বলে আমি ছাড়ি নাই, ও ছাড়ছে। এই কথা অনেক ইয়ে হয়। তারপরে একটা হাজব্যান্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন চায় আগের ওয়াইফ যে কোনো ইয়েতে তাকে দূরে মানে সরাই নেওয়ার জন্য দ্বিতীয় ওয়াইফের কাছ থেকে। তো বাসায় যখন যায় তখন এটা সেটা কানের মধ্যে ঢুকায়, আইসে আমাকে সেটা বলে, তুমি ওর সাথে কথা বলছো? আমি বলছি যে না, আমি এরপর থেকে আর কথা বলি নাই। আমার হাজব্যান্ডের অনেক মানে রেগুলারই 8টা মাস সংসার করছি, ওর বলার ক্ষমতা নাই যে আমি জোরে ওর সাথে কখনো কথা বলছি। কেননা আমার এত শখের মানুষ বানাইছিলাম তারে আমি, কেন আমার আগের হাজব্যান্ডটা মারা যাওয়ার পরে আমি এতটাই কষ্ট পাইছি যে মনে মনে ভাবছিলাম জানলাম আমার এমন একটা মানুষ মিলাই দাও যেন কোনোদিন তার সাথে আমার 2 কথা না হোক। তো তেমনই আল্লাহ মিলাই দিছিল। কখনো তার সাথে আমার কথা হয় নাই, কাটাকাটি হয় নাই, কি সেও আমার সাথে দুর্ব্যবহার করে নাই, কিন্তু ওই তৃতীয় ব্যক্তিরে নিয়েও মাঝে মধ্যে মারামারি কথাবার্তা। তারপরেও যে অন্যায় আমার,
আমি মুখ বুজে সহ্য করে নিছি, পায়ে পর্যন্ত জড়াই ধরছি, তুমি আমার সাইডে যেও না, আমার যাওয়ার জায়গা নেই। ও বলছে আচ্ছা ঠিক আছে, তোকে আমি মাফ করে দিলাম, আর দ্বিতীয় দিন যেন না হয়। তারপর ওখান থেকে বেশ কিছুদিন আবার ভালো যায়, ভালো যাওয়ার পরে ওই যে আমার সতীনের সাথে কথা চলে, ওই লোকে সতীনের ছেলের সাথেও কথা চলে, এর মধ্যে নাকি দেখাও করছে ওরা ওরা। তো এসব কথা নিয়ে অনেক কথা হয়, হওয়ার পরে তো হঠাৎ করে ওই যে ইমুতে ও তো বলক মারা, আমার 2টা ফোনও ভাঙছে আমার হাজবেন্ড, আমি কিছু বলি নাই, যে অন্যায় আমার, ফোনে কথা বলতাম এ কারণে ফোনই ভেঙে ফেলেছে চাক। তারপরে আমার এই ফোনটাই ওই অনেক আগে এই ফোনটা চালাইতাম, এটাতে ব্লক লিস্টে ওই যারা আবার পিক আপ চালে ওটা অনলাইন নাম্বার থাকে, তো আজীবন ওই একটা নাম্বারই থেকে যায়। তো এই মোবাইলে অনেক আগে চালাইতাম, ওই ইমুটা ব্লক লিস্টে আছে। ও আবার একদিন দেখছে, দেখার পরে আমি বললাম যে আমি তো ওর নাম্বারে, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে আমার এমন একটা মানে স্মৃতিশক্তিটা আমার অনেক কমে গেছে, একটা নাম্বার আমার মনে থাকে না, নিতে পারি না মাথার মধ্যে কোনো কিছুই না, এক সময় একরকম আর এক সময় আর এক রকম, পরে নিজে নিজে মানে যে ইয়ে হয়, কষ্ট পায় যে এটা কেন হলো। তারপরে আমাকে এটা ইয়ে করলো, তার করার পরে আমি বললাম যে না দেখো, ওর সাথে আমি তোমাকে কথা দিছি, আমি 4টা উমরা করছিলাম, হুম। আমার আগের হাজব্যান্ড বাহিরে ছিল, যিনি মারা গেছে, আমি 4টা উমরা করছিলাম। তো আমার হাজব্যান্ড বলল কি যে এখন আছে, আমাকে বলল তুমি তো উমরা করছো, আমাকে উমরার মক্কার কসম কেটে বলতে হবে তুমি ওর সাথে কখনো কথা বলবা না। হুম। আমি তাই কথা বলছি, আমি কসম কেটে বলছি আমি ওর সাথে কথা কখনো বলবো না, আমার জীবনে আমি কখনো মিথ্যা কথা বলি নাই। তে যখন আমার কসম কাটতে বললো, এমন মিথ্যা কথা বলতে গেলে আমার রুহু কাঁপে, আমি পারি না বলতে। তারপর আমাকে কসম কাটতে বললাম, তাই কসম কাটলাম। কাটার পরে ইমুতে নাম লেখে, ওই আগেরও যার সাথে আমার রিলেশন ছিল, ইমুতে নাম লেখে আমার সাথে কথা বলো, শেষবারের মতো আমি আর তোমাকে জ্বালাবো না, মানে এক এক সময় এক এক নাম লেখে। ওটা আবার আমার হাজব্যান্ড দেখে যে তোর সাথে কথা না চলে এভাবে এগুলোও লেখে কেন। তা বললাম যে ও লেখে আমি যাতে ওর সাথে কথা বলি, এজন্য। আমি দেখো ওর সাথে আমি কথা বলি না। তারপরে এমন করে, তারপরে যখন অপবাদ দিতে লাগলো যে আমি ওর সাথে কথা বলি, একটা পুরুষ মানুষের মনে সন্দেহ ঢুকবে, এটা স্বাভাবিক। তারপরে আমি দেখছি যে আমার ভুল, আমি মাইনে নিই, আমি কোনো কথা বলি না। আর মানুষ যখন যার কাছে থাকতে চায়, যখন শান্তি পায়, হাজার ইয়ে করলেও রিয়াক্ট করে না, আমি কোনো কথা সে রিয়াক্ট করি না, আমি সব কিছু সহ্য করে নিই। তারপরেও আমাকে ও যখন এই কথা বললো, তখন আমি বললো কথা না বলে যখন দোষ হয়েছে আমি কথা বলবো, দেখি ও কি বলতে চায়, কথা যে শেষ কথা বলবে আমার সাথে। তখন আমি ওর সাথে কথা বলি, কথা বলার পরে এটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে ফুল 27 দিন ও আমার রুমেও আসে না, ওর সাথে আমার কথাও নেই। ও কথা চলে কিন্তু রুমে আসে না। তো না করার পরেও তুমি কথা বললা, সেদিনকে ও আমাকে মারছে, আমিও একটা মারছিলাম রাগে পড়ে, যে কথা কথায় আমাকে মারো, আমি কি মানুষ না নাকি। আমার জীবনে কখনো আমি মাইর খাইনি, ফার্স্ট টাইম যার সাথে আমার সম্পর্ক ছিল সে মারছে। আর ওর কারণে পরবর্তীতে আমার হাজব্যান্ড আমাকে 2 দিন গায়ে হাত তুলছে, তাছাড়া আমার লাইফে কখনো আমি মাইর খাইনি। এটার পরে আমাকে আবার ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল করে কেমন, আমি, ও যখন বাইরে থাকে আমাকে বাইরে নিয়ে যাবে বলে একটা ভুয়া তালাক নাম, এই কি কাবিননামা বানানো হয়। বানানোর পরে ওইটা ওকে আমি ছবি তুলে পাঠানো হয়। দেশে আসার পরেও ও আমাকে বলল যে অল্প কিছু দিনে আমাকে বলল যে আমি তো বিয়ে করব, তোমার তো বিয়ে হয়ে গেছে, আচ্ছা আমি তোমার পিছন ছাড়িয়ে দেবো, তুমি আমাকে কাগজটা দিয়ে দাও। কাগজটা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে ও আমাকে আবার ব্ল্যাকমেল শুরু করছে। ব্ল্যাকমেল শুরু করছে যে আমি এটা নিয়ে মামলা করব, যে আমার বউ আরেকজনের সাথে সংসার করে। এটা নিয়ে আমাকে আবার একটা হুমকি দিল, দিয়ে আমাকে আর একটা অঘটন কাজ করায় ফেলাইছে। আমিও কি করব আমি বুঝে উঠতে পারি নাই। আর ও আমাকে কসম কাটে কথা দিছিল যে ওর সাথে আমি বেশ 4-5 দিন দেখা করছি, ও আমার গায়ে টাচ করা কি কোথাও নিয়ে যাওয়ার কথা, কি কোনো কারোর বাসায় কি হোটেলে, কখনো আমাকে নোংরা কথা বলে নাই। কিন্তু আমার ওই ছবিগুলা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে যায় একের পরে, যে আমার এই ফ্যামিলির কাছে দিবে, এখানে দিবে, ওখানে দিবে। তো তারপরে আমাকে ওইটা নিয়ে আমাকে আবার ব্ল্যাকমেল শুরু করে যে কাগজটা নিয়ে আমি এটা এটা করব। তখন আমার হাজব্যান্ডকে তাও আমি আর বলে উঠতে পারি না, আমি সাহস পাই না, ওই যে মায়ের ভয়।
আমি মায়ের সহ্য করতে পারি না। আর আমি এমন একটা আমার মনটা খুবই নরম, আমি কোনো কিছু সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট পাই আমি। ও আবার আমাকে ব্ল্যাকমেল করলো কি, ওই কাগজ দিয়ে আমার এই হাজবেন্ডের একটা তালাকনামা তৈরি করে সেখানে নিয়ে যে আমাকে সিগনেচার দেওয়ায় কেমনে? আসতে হবে। আপনার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার জন্য আপনার বয়ফ্রেন্ড বাধ্য করতেছেন, হ্যাঁ, আর আপনি বাধ্য হইতেছেন হ্যাঁ, কেন? নাহলে পরে এটা দিয়ে মামলা করব। আর আমি দেখতেছি যে ও কসম কাটছে গোপন রাখবে। কি গোপন রাখবে? যে ডিভোর্স দিয়েছেন এটা গোপন রাখবে? হ্যাঁ, মানে মাথা ঠিক আছে আপনার? আমি জানি না আমার কখন কি হয় মাথার মধ্যে, মানে আমি যেটা বলি সেটা মনে যে আমি হেতে হে ধরি। আপনার জামাইকে ডিভোর্স দিতে বলতেছে আপনার বয়ফ্রেন্ড, আপনি তাতে রাজি হচ্ছেন এবং বলতেছে যে গোপন রাখবো, গোপন রাখলে ডিভোর্স দিলে অসুবিধা কি? আপনার এটা মনে হইতেছে? তার কথা, আমার বয়ফ্রেন্ডের কথা কি যে তুমি তার সাথে, তুমি অন্য কোথাও, তো তুমি, আমি তার সাথে তোমাকে সংসার করতে দেব না, তুমি আমার না হও, তুমি অন্য কোথাও বিয়ে করো, আমি সহ্য করে নেব, মাইনে নেব, কিন্তু ওর সাথে তোমাকে আমি সংসার করতে দেব না। তুমি অন্য কোথাও বিয়ে না করো, তুমি আমার কাছেও না আসো, তুমি একা থাকো, তোমার খরচ আমি চালাবো, তবু ওর সাথে সংসার করতে দেব না। তা আমি বললাম যে ও তোমার শত্রু না, আমিও তোমার শত্রু না, আমি যে তোমার ক্ষতি করছি তা না, তুমি কেন এগুলো আমার তারপর আমার সাথে প্রতারণা করছো এই করে সাইন আমার। করলেন? হ্যাঁ, তারপরে আর 4 দিন 5 দিন আগে ও নাকি নিজে ওর ওয়াইফের নাম্বার দিছে, দিয়ে আমাকে বলছে, আর ওয়াইফ নাকি মাঝে মধ্যে ওই অনেক গন্ডগোল হয়, আসে 15 দিন 1 মাস ভালো থাকে, আবার আমি তোমার সংসার করবো না, ছেড়ে দাও, চলে যাব, আবার বাপের বাড়ি মানে যায় 6 আপনার মাস 1 বছর। বয়ফ্রেন্ডেরও আরেকটা জামাই আছে, মানে বউ আছে? হ্যাঁ, ও আমাকে তো বলে নাই, যে বললাম 2.5 বছর আমার সাথে অভিনয় করে যায়। ওরে কাণ্ড কারখানা! আপনার বয়ফ্রেন্ডের আলাদা একটা সংসার আছে, সে বউ বাচ্চা নিয়ে সংসার করতেছে, আমাকে কখনো বলে না। অথচ আপনি বিয়ে করছেন এবং আপনার হাজবেন্ডের সঙ্গে আপনাকে সে সংসার করতে দেবে না। না। আপনাকে সে নিয়ে রীতিমতো মারতেছে রাস্তাঘাটে, আপনাকে দিয়ে আপনার হাজবেন্ডকে ডিভোর্স করাইতেছে এবং সব আপনি করতেছেন। হ্যাঁ, আমার ও তার কথা, কি লীলা খেলা এটা! আমাকে কোথাও সংসার করতে দিবে না, আমাকে একা রাখবে, কখনো আমাকে খারাপ কোনো কথাও বলবে না, আমার সাথে কোনো রিলেশনও, সে মানে অবৈধ রিলেশনও করবে না, সে আমাকে খরচ দিবে কিন্তু আমাকে একা থাকতে হবে, আমাকে কোথাও সংসার করতে দিবে না। এটা বলার পরে স্বাভাবিক না? এটা কোনো স্বাভাবিক ঘটনা আপনি বলতেছেন না, আপনি যা বলতেছেন অস্বাভাবিক ভাবে বলতেছেন সব। অস্বাভাবিক কিছুই না, আমি আপনাকে ফোনে কথা বলে দেবো, আপনি বললেন, আপনি শিওর হবেন আরে তবে। ও যা ইচ্ছা করুক, আমি কি করতেছি দ্যাট ইজ মাই ইস্যুস। ওই যে ওই যে আমি আমার জামাইরে ডিভোর্স দিতেছি, আমি কারোর সাথে 2 দিন কথা বলছি সেই জন্যে, আমি আমার জামাইরে ছাড়া আরেকজনের হাতে গিয়ে থাবড়ানি খাইতেছি একজনের সাথে কথা বলছি বলে, ঝামেলা তো এখানটা আমার। তো ঝামেলা তো আমার আছে। এই যে তারা আমার, তো সাহস আমি থেকে পায় সে। আমি চাচ্ছি যে আমার সংসারটা বাঁচানোর জন্য, আর ও কই বারবার চাইতেছেন আমাকে আপনি? ব্ল্যাকমেল না করতেছে। না না না, আপনি নিজে তার সামনে নগ্ন হয়ে ভিডিও করতেছেন, আপনি তার সঙ্গে যাইতেছেন থাকতে, আপনি আপনার জামাইরে ডিভোর্স দিতেছেন, আপনি আরেকজনের কাছে গিয়ে দেখা করে আসতেছেন, আপনার জামাইয়ের সাথে কোরআন শরীফ হজের কাবা শুয়ে আপনি কথা বলবেন না বলতেছেন, তারপরে বলতেছেন, এরপরেও আপনি বলতেছেন আপনি সংসার রাখতেছেন। এটা হইল? এটা ওই যে বললাম যে বারবার আমাকে ব্ল্যাকমেল করতেছে, আর এদিকে আমি সংসার বাঁচাইতে চাচ্ছি। সংসার বাঁচাইতে চাইতেছেন বলে যে গিয়ে ও স্বামীরে ও ডিভোর্স দিতেছেন? ও আমাকে হচ্ছে বলছে যে গোপন থাকবে, তুমি দরকার হয় একা থাকো, তোমার খরচ আমি চালাবো। বাবা বাবা ওয়েট, একটা লাইনে আছেন, আপনি বলতেছেন যে আপনার হাজবেন্ডকে আপনি সংসার করতে চান, রাইট? সংসার বাঁচাইতে চাচ্ছেন বলে তার কথা শুনতেছেন, আপনার হ্যাঁ, ব্ল্যাকমেল করতেছেন। কিন্তু এসব ওয়েট, কথাগুলো আপনার বলতেছে যে আমার সংসার বাঁচাইতে চাই, জামাইয়ের সাথে থাকতে চাই বলে আমি বয়ফ্রেন্ডের জিদ মাইনে নিতেছি। কি জিদ মানতেছি? যে আমি আমার জামাইকে ডিভোর্স দিলাম। এবং কি বলতেছে সে? তুমি ডিভোর্স দিছো, এটা আমি গোপন রাখবো, তোমাকে আমি আলাদা রাখবো। যদি আলাদাই রাখে তাহলে আমার হাজবেন্ডের সঙ্গে থাকলাম কই, সংসার আমার বাঁচলো কই? যে জানতে দেবো না যে তুমি ওর সাথে জাস্ট কথা চলবে, কিন্তু কোনো সম্পর্ক চলবে না। তাহলে তো আপনি আপনার জামাইয়ের সাথে থাকতে চান না, তোমার খরচ আমি চালাবো। এবং আপনি এগুলো সব বিশ্বাস করলেন। দুধের শিশু আপনি, দুধের একটা শিশু না। ডিভোর্সি মহিলা আপনি, কি বলে, বিধবা মহিলা আপনি, সংসার করে আইছেন একজন 50 বছর বয়স্ক মানুষের সাথে, আর আপনি কথা বলবেন আর কেউ মাইনা নিবে? যে এটা আপনি নিষ্পাপভাবে বলতেছেন কথাগুলো। মানার কথা না, তারপরেও এগুলা নিয়ে আমাকে অনেক ব্ল্যাকমেল করার পরে ওর ওয়াইফের নাম্বার দেয়, আমার নাম্বার দেয়, দিয়ে দেওয়ার পরে বলে যে তুমি ওর সাথে কথা বলো। ওর ওর ওয়াইফ তখন আবার আসতে চাইছে ওর সংসারে ফিরে, যে আমি সংসার করব।
তো বলছে যে তাহলে একটা মেয়ের সাথে আমার তো কথাবার্তা সবই চলেই, আমি ওরে কথা দিছি অলরেডি, ওর জামাইয়ের সাথে ওর ইয়ে হয়ে গেছে। কার কার বউ এটা? আমার আপনার boyfriend। স্বামীর বউ? না, আমার বয়ফ্রেন্ডের ওয়াইফ। আপনার বয়ফ্রেন্ড ওয়াইফের সাথে আপনি আবার কথা বলতেছেন কেন? ওর নাম্বার দিছে, আমি জানি না, আমাকে ফোন দিছে। আমি তো জানি না যে ও বিবাহিতা, আমাকে ফোন দেওয়ার পরে তো আমি জানছি। তারপর ও তো গোপন মাথা মুথা গোপন খারাপ হয়ে রেখে, যাচ্ছে আমার। ও তো গোপন রেখে 2.5 বছর আমার সাথে কথা বলে গেছে। ওর একই কথা, ও আনমেরিড, ও আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য মরতেও পারে। এই বউ ফোন দিয়ে কি বললো? আমাকে ফোন দিয়ে বলতেছে যে, প্রথমে ওর শালি ফোন দেয়, ওর শালি ফোন দিয়ে বলতেছে আমি ওর বোন হয়, কি বিস্তারিত কি আমাকে বলেন। আমি বললাম ওর সাথে তো আমার অনেকদিন কথা চলে, তে ও তো আমাকে বিয়ে করতে চায়, আমার অলরেডি স্বামী আছে, সেখান থেকে ছাড়াই নিয়ে আমাকে বিয়ে করতে চায়। আমার হাজব্যান্ডের কাছে আমার কিছু ছবি দেখায়, এগুলা নিয়ে তারপর আমি মানাই নিছি। তো ও তো আমার পিছু ছাড়তেছে না, একবার বলে আমি বিষ খাবো, গাড়ির তলে মাথা দেবো, এই করবো করবো। তো মরুক, অমূল্য আপনার কি? পাগলামো করার এতটা দরকার কি? আর আমাকে ধরেন ও এগুলা যদি নিয়ে, বলে যে মরে যাবো, আপনার কি? যেগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করার দরকার কি? তারপরে বলতেছে যে আমি ওর শালি, ইয়ে না। আমি বলছি, কি বলেন? ও তো বিবাহিত, আমাকে বলে নাই, 2.5 বছর ধরে কথা বলে। তারপরে বলছে, ছবি পাঠালো আমার কাছে, তো বলে যে দেখেন, তো ছবিতে মিল পেলাম যে হ্যাঁ। তারপরে ওর বউ কথা বললো যে আমি ওর ওয়াইফ, যেখানে ছেলে মেয়ে সব আছে, ওর ওয়াইফও দেখতে সুন্দর। তারপর ওখান থেকে আমি বলতেছি আমাকে আর জ্বালায় না, আমার মতো করে আমারে বাঁচতে দাও। আপনি বিশ্বাস করবেন না, আমি যে এতটা 4 দিন 4 রাত, এর মধ্যে আমি 1 ঘন্টা ঘুম আসি নাই। আমার কান মুখ দিয়ে আগুন বের হচ্ছে, মনে হয় যে আমার চোখ দিয়ে পানি না রক্ত বের হচ্ছে, যে আমার জীবনটা আমি নিজের হাতে কি করলাম। অনেক ইয়ের পরে আমার হাজব্যান্ডের কাছে আমি যাই। আমার হাজব্যান্ড যেখানে থাকে, আমি তবু তার আমি কিছু বলতে পারতেছি না। আমি শুধু যে এতটুকু কথা বললাম যে দেখো, বিভিন্ন টেনশনে আমি 4 দিন 4 রাত আমি ঘুম আসি নাই। তখন ও আমাকে বললো, আর 27-28 দিন তুমি আমার সাথে কথা বলো না, কিভাবে দিন যায় আমিও জানি। আমার শরীরটা দেখছো আর তোমার শরীরটা দেখছো, কত শুকাই গেছো, গলার হাড় দেখা যাচ্ছে। তো এগুলা পাগলামি করার কোনো দরকার বাদে? আপনার জামাই আপনার জন্য ও আমাকে কাঁদতেছে, প্রচুর ভালোবাসে। আপনার জামাই আপনার জন্য কাঁদতেছে, আর আপনি আপনার ব্ল্যাকমেইল করা বয়ফ্রেন্ডের জন্য 4 রাত ঘুমান নাই। বাহ! বিভিন্নটা টেনশনে, ওটা ওর জন্য না, আমি জাস্ট টেনশনে। আপনি বললেন যে কিসের জন্য আমি নিজের জীবন নষ্ট করছি, আপনি কাঁদতেছেন হচ্ছে আপনার বয়ফ্রেন্ডের বউ বাড়াইছে সেই জন্য? না, ওই জন্য না। তাহলে কেন কেন না না ঘুমে থাকলেন কেন সেই 4 দিন বলেন? ঘুম আসি নাই যে কি? ও আমাকে ব্ল্যাকমেল করে, ও আমাকে এটা করাইলো, আর ওর ফ্যামিলি আছে, ও আমাকে কখনো বলে নাই, বুঝতে দেয় না, আমাকে ওর বলছে। ফ্যামিলি, ওর বাচ্চা, ওর বাপ, আপনার 10টা থাক না কেন, তাতে আপনার কি? আর ও হচ্ছে আমাকে বললো যে, আমাকে মানে ওর একই কথা, ওই যে আমি যতই মিল হইতে যাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ যতই মিল হইতে যাই, ওই যে আমার বরং আপনার তো আনন্দের রোজা থাকার কথা যে যাক বাঁচা গেছে, ওর বউটো বাড়াইছে, আমি আমার হাজবেন্ড কাছে যাই আমার আনন্দে। হাজব্যান্ডের আগের ওয়াইফ আর ওই ছেলেটা, দুজনের কথা চলে। আমি যতই মিল হয়ে থাকতে যাই দুইজন, ততই মানে ওরা পেঁচ বাঁধাই দেয়, যতই মিল হয়ে থাকতে যাই ততই পেঁচ বাঁধাই দেয়। আমার জীবনটা মানে এখন এমন পর্যায়ে দাঁড়ায় আছে, আমি না পারতেছি মরতে, না পারতেছি বাঁচতে। এই সব আপনি আমি নিজে এই ঝামেলা করছেন। কথাগুলা, হ্যাঁ ঝামেলাগুলো আমি নিজে করছি, আমার নিজের দোষ, আমি নিজে স্বীকার করি। আমি ফার্স্ট টাইম যখন ও আমার সাথে দেখা করতে চাইছিল, তখন যদি আমি দেখা না করতাম, তাহলে এগুলো কিছুই হতো না। কিন্তু একটা দিক দিয়ে আমি এ দেখি যে ও কেন আমার পিছে পড়ে আছে। আমি যতটুকু জানি যে একটা পুরুষ একটা নারীর দেহর প্রতি পাগল হয়, কিন্তু ও কখনো আমার গায়ে টাচ করে দেখে নাই। আবার হচ্ছে কখনো বলে নাই যে আজকে এ হোটেলে যাবো, কি আজকে অমুক বাসায় নিয়ে যাব, কি সে কখনো আমাকে বলে নাই। কিন্তু সে কেন আমার পিছে পড়ে আছে আর আমার লাইফটা কেন নষ্ট করলো, আমি এটা বুঝে উঠতে পারি না। সে কেন এমনটা করলো আমার সাথে? সে তো আমার দেহর প্রতি পাগল থাকলে তো সে কোনো একদিন আমার অফার সে করতো। গে হইতে পারে, তার শরীর পছন্দ না হইতে পারে। তো কেন? অনেক মানুষ এখন রোগী আছে যার শরীর পছন্দ হয় না ছেলেদের সাথে মিশে, অনেক এরকম আছে। তাহলে কেন আমার জীবনটা সে নষ্ট করে দিল এবার? সাইকো থাকে না মানুষ, অনেক অসুস্থ মানুষ, সিরিয়াল কিলার থাকে না, মানুষ মাইরে ফেলা ইচ্ছা করে। সে যা ইচ্ছা করুক, আপনি কেন করলেন? আরেকটা মানুষ এসে দরজায় ধাক্কা দেবে আর আমি খুলবো, আর একটা মানুষ থাবড়াবে আমি থাবড়ানি খাবো, আর একটা মানুষ বলবে তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও আমি ছেড়ে দেবো, আর একটা মানুষ এসে বলবে তোমার হাজব্যান্ড আছে তো কি হয়েছে তুমি আমার সামনে কাপড় খুলে দাঁড়াও আমি দাঁড়াবো, আর একটা মানুষ বলবে যে তোমার হাজব্যান্ড আছে সংসার করতেছো তুমি আমার ডিভোর্স দাও, হাজব্যান্ডের ডিভোর্স দিয়ে আমার সাথে থাকো, আমি আমার সাথেও থাকা লাগবে না, দূরে থাকো, আমি টাকা দিব, আমি ডিভোর্স দিব।
মানে কোনো সুস্থ স্বাভাবিক মানে এটা 2 বছরের বাচ্চাও তো এইসব কাজ করবে না যা আপনি করে বেড়াইছেন, এবং তারপরে আপনি কাঁদতেছেন, মায়ার কান্না কাঁদতেছেন, ওই বয়ফ্রেন্ডের জন্যই কাঁদতেছেন যার আবার একটা ইয়ে না না, বাড়াইছে। আমি ওর জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আমার হাজবেন্ডের জন্য। কারণ আমার না না, ও 4 দিন আমাকে পরে অনেক, আপনি 4 দিন না ঘুমায় হাজবেন্ডের কাছে গেলেন, দেখলেন যে হাজবেন্ড আবার আপনার জন্য কাঁদতেছে। আপনার তো লজ্জায় মরে যাওয়া উচিত ছিল তখন, যে আমি কি করছি এতদিন ধরে। না আগাগোড়া আমার হাজবেন্ড বোন আমার রে, জন্য আমার কষ্ট সহ্য করতে পারে না। আমরা দুজন দুজনকে অনেক বুঝতাম, অনেক দুজন দুজনকে ভালোবাসতাম। ভালোবাসতাম এই জন্য আমি হাজবেন্ডের গোপনে তালাকও দিয়ে দিছি। হ্যাঁ, উত্তর দেন। হাজবেন্ডে ভালোবাসতাম বলে হাজবেন্ডের গোপনে তালাকও দিয়ে দিছি আমি, এত ভালোবাসি আমি তারে। যে এটা আমি ওর সাথে কথা বলে আবার ঠিক করে নেবো এই জন্য। কেন, আমি তো অবৈধ কারোর সাথে রিলেশনে মিশি নাই, যে কারোর সঙ্গে আমি রাত কাটাইছি, যেটা না আমার এই বিশ্বাস থেকে যে আমার হাজবেন্ডকে আমি সবকিছু ভাঙে চুরে বলে আমি তার সাথে আপোষ করে নেব। আপনি একটা ডিজাস্টার। আমি দোয়া করি যেন এরকম কোনো নারী না হোক, কোনো পুরুষের কপালে এরকম বউ না হোক। আমি দোয়া করি আপনি যা ঘটাইছেন, মানুষ একবার দুইবার কারোর সঙ্গে প্রেমও করে ফেলতে পারে, তাই বলে এত কিছু। এটা আমি আসলে বুঝি। আর এর মধ্যে জাদু টুনাও করা হয় আরে অনেক। দূর, জাদু ওই টুনা ওই কোনো কাম লোকও নেই। করছে, এবং কি আমার হাজবেন্ডের আগের ওয়াইফও করছে। এ জাদু টোনার কোনো কাম রুমে না। আর রুমে আজ এর আসলে কথা। পরে আমার হাজবেন্ড আগে খুব ইয়ে ছিল, রুমে আসলে পরে আমার হাজবেন্ড নিজেই বলে যে আমার মাথার মধ্যে, আর এবং আমি নিজেও প্রমাণ, যে ও বাসায় আসলে পরে প্রথমে অনেক ভালো ছিল, ইদারিং 2-2.5 মাস ধরে ও রুমে আসলে পরে হচ্ছে ওর মাথার মধ্যে কেমন যেন একটা উলটপালট হয়ে যায়, আমাকে দেখলে ওর রাগ হয়। আমি রাগের যদি কিছু নাও করি, আপনি যা যা করছেন এই সারা জীবন রাগের জন্য যথেষ্ট। যে কোনো একটা ঘটনা আপনার সাথে খারাপ সম্পর্ক সারা জীবন থাকার জন্য যথেষ্ট। সব সময় তো করা লাগে না খারাপ কাজ। খারাপ না কাজ এটা করলেই মানুষের চেহারা দেখলে ওটা আবার মনে আসে। তারপরেও ও হচ্ছে রাত্রে, অনেক গভীর রাত্রে, রাত 2টা 3টা নাই, আমাকে বললে যে আমাকে বাসায় দিয়ে আসো। বলছি তুমি কি মাথা খারাপ হয়ে গেছে? এখন রাত কটা বাজে? তুমি তো আগে কখনো এমন করো না। বলে রুমে ঢুকলে আমার মাথার মধ্যে কেমন জানি যন্ত্রণা হয়, আমি পাগল হয়ে যাই, আমি আর ঠিক থাকতে পারি না। আমি ডিপ্রেশনে হয় এগুলো। আমি ওখানে গেলে পরে তোমার জন্য মন অনেক ছটপট ছটপট করে, আমি তোমার কাছে আসি, আবার তোমার কাছে আসলে আমার মাথার মধ্যে কেমন জানি এটা হয়। ডিপ্রেশন হয় বোন, অতিরিক্ত ডিপ্রেশন। এনিওয়ে বোন, আপনার লাইফের এই অদ্ভুত গল্প মানে ঘটনা থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো, যারা দেখতেছে তারা? শিখবে যে এটা, যে আমি যে ভুলটা করছি, এই ভুলটা যেন কোনো নারী না করে। কেন, একটা নারী যখন যাওয়ার জায়গা থাকে না পৃথিবীতে, আমি এমন একটা অসহায় মানুষ, আমার নিজের ভুলে নিজে আমি সবকিছু শেষ করছি। কেন, আমার বাবা মারা গেছে আজ থেকে 28 বছর আগে, আমি তখন ছোট ছিলাম। আমরা 3 ভাই বোনই ছোট, আমি 3 ভাই বোনের মধ্যে আমি বড়। একটা বড় ভাই নাই, একটা বড় বোন নাই, আমরা গরিব মানুষ, আর্থিক নাই। আর সব থেকে আমি সবার একটা কথাই বলবো, যে কারো ভাই বোন কিংবা পিতামাতা, যে একটা নারী ডিভোর্সি হোক কিংবা বিধবা হোক, যে তার পাশে যেন কেউ থাকে। তার পাশে যদি কেউ না থাকে, সে নারীটা বড় অসহায় হয়ে পড়ে। সে মানে যে এক ধরনের পাগল বললে চলে, যে তার যখন যে নিজের বুদ্ধিতে নিজে চলতে যাবে, নিজের জীবনটা নিজে কর্ম করে চালাইতে যাবে, তখন সে কোনো দিশা খুঁজে পাবে না যে আমি কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। এটা থেকে একটা নারী খারাপ পথে চলে যায়। খারাপ পথে বলতে, যেমন যে কারোর সঙ্গে অবৈধ রিলেশনে, সেটাও না। যে হয়তো মাথার মধ্যে অনেক সময় অনেক চিন্তা ভাবনা আসে, যে হয়তো আমি এখানে গেলে ভালো হবে, এখানে গেলে একটু সুখ পাবো, কি এই কাজটা করলে আমার ভালো হবে। এই বুদ্ধিটা দেওয়ার যদি মানুষ, তার পাশে যদি একটা মানুষ না থাকে, তখন সেই মানুষটা একাই নষ্ট না হলেও নষ্ট হয়ে যায় সমাজের চোখে। আমি কেমন, আমার মনের মধ্যে কেমন একমাত্র আমি জানি। কিন্তু এই ইতিহাসগুলো যে শুনবে সে বলে মহিলা তুমি নিজেই খারাপ। কিন্তু আমি কিসে থেকে কি এ থেকে করছি একমাত্র আমি জানি, আর আল্লাহ জানে। আমি আমি পাপী পাপী বান্দা আমি, তারপরে আমি বলবো আমার নিজের জীবন আমি নিজে শেষ করতে পারতেছি না। যে দুনিয়ার এই দুজকে আমি সহ্য করতে পারছি না, আমি আখিরাতে কিভাবে সহ্য করব? নাহলে আমার জীবন আমি নিজে শেষ করে দিতাম। কেন, আমার বলতে পৃথিবীতে কেউ নাই, আমার কষ্ট কথাগুলো শোনার মতো কেউ নাই। আমি এখন কার কাছে যাব? আমি যে এক মুঠো ভাত খাবো, আমার সেই টাকাটাও আমার কাছে নাই। আমি যে বাসা ভাড়া দেবো, আমার এখন বর্তমানে চাকরি নাই। আমি খুব ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি কি করব, আমি মরবো না বাঁচবো, আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার হাজবেন্ডকে আমাকে মাইনে নিবে আমি জানি না। আমি চেষ্টা করব তার অপেক্ষা থাকার জন্য, সে যদি কোনো সময় ফিরে আসে, আসবে।
কিন্তু আমি পায়ে ধরে হোক যেভাবে হোক আমি তার কাছে ক্ষমা চাইবো, সে যদি ক্ষমা করে ভুল ইয়ে করে যদি আমাকে নেয়, আমার জীবনে কখনো এটা হবে না। কেন আমার হাজব্যান্ডকে আমি অনেক ভালোবাসি। কেমন যদি আমার এটা আমি ভুলে যেতে পারতাম যে আমি অন্যায় করছি, আমি ভুলে যাই। আমি নিজে ভুল করলে আমি নিজে স্বীকার করি যে আমি ভুল করছি, অন্যায় করছি। আমি সবসময় এই কারণে আমার হাজব্যান্ড আমাকে অনেক বিশ্বাস করে যে তুমি কখনো মিথ্যা বলো না, যেটাই করো তুমি স্বীকার করো। এটা আমার আগাগোড়া অভ্যাস ছোটবেলা থেকে। আর আমি হাজব্যান্ড, শুধু হাজব্যান্ড না, আমি মনে করি হাজব্যান্ড ওয়াইফ একটা বন্ধুর মতো। যে যদি আর হাজব্যান্ড ওয়াইফ ফ্রিভাবে সব কিছু শেয়ার করা যায়, সে নারী হোক আর পুরুষ হোক, সে পুরুষটা অন্য নারীকে কোনো কিছু বাহিরের নারীর কাছে যাবে না, কিছু শেয়ার করবে না। এবং কি একটা নারীও বাহিরের পুরুষের কাছে যাবে না, কোনো কিছু শেয়ার করবে না। কেন, বন্ধু তো আমার ঘরেই আছে। তো তার কাছে আমি সব কিছু শেয়ার করতাম, সেও আমাকে শেয়ার করতো। অনেক বিশ্বাস করে এবং অনেক ভালোবাসে আমাকে। অনেক অমায়িক মানুষ সে, শান্ত মেজাজের, অনেক ধৈর্যশীল পুরুষ সে। তো তারপরে সে এভাবে তো সবকিছু ইয়ে হয়ে গেল। সে অনেক, এর আগেও 1 সপ্তাহ ওর সাথে আমার ঝগড়া লাগছিল, কান্নাকাটি করছে অনেক। যে আমার লাইফে যে সুখ, যে শান্তি, যে একটা মানসিক শান্তি আমি তোমার কাছে পাইছি, আমার জীবনে কোথাও আমি পাই নাই। আমার বাবা মা মারা যাওয়ার পরে যে কষ্টটা আমি না পাইছি, তুমি এই যে আমাকে যে কষ্টটা দেয় এর থেকে আমি বেশি পাই। আমি তোমাকে এতটাই ভালোবাসি। আসলে সে আমাকে অতটা ভালোবাসে। আর আপনি তার সাথে কি করছেন? আর আমিও তাকে এতটা ভালোবাসি এই জন্য যে ওই যে আমার হাজবেন্ড মারা গেছে, যদি আমি ডিভোর্সি হইতাম, একটা মানুষ যখন ডিভোর্স হয়ে রাগে ঝালে ক্ষোভে যে কোনো একটা অন্যরকম হয়। কিন্তু যখন একটা মানুষের জীবন থেকে সংসার করতে লাগে একটা মানুষ হারায় যায়, সে জানে পৃথিবীটা কত ভয়ঙ্কর আর ভালোবাসা কতটা গভীর ছিল। ওই থেকে 2.5 বছর যখন আমি অনেক কষ্ট পেয়ে পেয়ে আমার জীবনটাকে এইভাবে নিয়ে তৈরি করছি। ডিভোর্সি আর বিধবার আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ ভিতরে ধৈর্য দেয়, আল্লাহ সম্মান দেয়, আল্লাহ ধৈর্য দেয়। 2.5 বছর যখন আমি বিধবা হয়ে ঘরে ছিলাম, অনেক জায়গা থেকে বিয়ে আসছে, আমি বিয়ে করিনি। আর আমার হাজবেন্ড, আগের হাজবেন্ড যে মারা গেছে, এতটাই ভালো ছিল। 1 কাপ চা খাইতে হইলেও আমাকে বলছে, জান ছাড়া ডাকতো না, যে জান তুমি চা খাও, আমি খাচ্ছি। ও বাইরে ছিল, আমি দেশে থাকতাম। ও যদি কিছু খাইতো আমাকে বলতো, জান আমি আজকে এই জিনিস খাচ্ছি, তুমি এখন বাজারে যাবা, যাই ওই জিনিসটা কিনে এনে খাবার, আমাকে ভিডিও কল দিবে। ও আমাকে এতটা ভালোবাসতো। ওই ভালোবাসা কি সহজে ভোলা যায়? ওইটা থেকে আমি মানে মানসিকভাবে খুবই পাগল ছিলাম। প্রবাসীরা বউদের অনেক ভালোবাসে। হ্যাঁ, কোনো দিক দিয়ে আমার ইয়ে করতো না। যে পোশাকটা ওর পছন্দ হতো, একটার কাছে 5টা নিয়ে এসে মোবাইলে ছবি উঠাইছে, আমার 5টা না 10টা না, একটা মাত্র জান। ও নিবে না নিবে কে? ও পড়বে না পড়বে কে? ও খাবে না খাবে কে? আমার এমনও দিন গেছে 5টা 7টা তরকারি রান্না করে ভাত খাইছি এবং মানুষকে দিছি। জান সদকা আলহামদুলিল্লাহ অনেক করছি মানুষের জীবনে। আর ইস, এখন আমি নিজেই অসহায় হয়ে গেছি। তার এজন্য আমি যে আমার এখন যে বর্তমান হাজবেন্ড, আমি একে এজন্য আমি এতটাই ভালোবাসি যে আমি ভালোবাসা দিয়ে আমি তাকে আটকাবো। আর সেও আমার ভালোবাসাতে সে আটকাইছে। যে আমি পৃথিবীতে অনেক নারী দেখছি, তোমার মতো নারী আমি কোথাও দেখি নাই। তুমি তুমি নিজেও এত ধৈর্যশীল, এত ব্রেন বুদ্ধি তোমার, আর এত কিছু তুমি এ করে কন্ট্রোল করতে পারো। যে যেহেতু সে চাকরিজীবী, তার বেতনের উপরে 2টা সংসার, তো সেভাবেই আমি চলি। এজন্য সেও আমাকে ছাড়তে চায় না। আমার মায়া সে ত্যাগ করতে পারে না, আমিও তার মায়া ত্যাগ করতে পারি না। কেন, আমি একজনকে হারানোর পরে আমি তারে পাইছি। এজন্য আমি তারে খুব শক্ত করে ধরে আমি আমার নিজের বাকি জীবনটুকু আমি শেষ করতে চাইছিলাম। কিন্তু এই কালবৈশাখী ঝড়ের মতো এই তৃতীয় ব্যক্তি আসে আমার জীবনটা একবারে উলটপালট করে দিছে। আমি মরতেও পারতেছি না, বাঁচতেও পারতেছি না। একটা মানুষ যখন 4 রাত 4 দিন ঘুম হয় না, সে মানুষটা ব্রেনটের মধ্যে কি হইতে পারে? আমি এই কষ্টের কথাগুলা আমি না বোনকে বলতে পারি, না ভাইকে বলতে পারি। ভাইয়ের মতো পরের মেয়ে, আরো অনেক কিছু ইয়ে করবে। না আমি মাকে বলতে পারি। আমার এই কষ্টগুলো আমার ভিতরে কুইরে কুইরে খাই, আমি নিজেই শেষ হয়ে যাই। আমি পারি না কাউকে বলতে। এমন ভুল যেন আমি সবসময় আমি বলি আমার এই ভিডিওটা যারা যারা দেখবে, যে এই ভুল যেন লাইফে কোনো নারী যেন না করে। পরকীয়া। হ্যাঁ, পরকীয়া যেন না করে। আর যার ঘরে ডিভোর্সি নারী থাকুক, বোন থাকুক, সবাই যেন তার দিকটা যেন একটু সবাই দেখে। সে যেন কষ্ট পাইতে পাইতে যেন নষ্ট না হয়ে যায়। কেন, আমার লাইফ থেকে আমি শিক্ষা পাইছি
আমার যখন টাকা পয়সা ছিল, আমার ভাইয়ের থেকেও টাকা পাই, বোনের থেকেও টাকা পাই, কেউ আমার দিকটা একটু ঘুরে তাকায় দেখে না, আমি খাইছি কি না খাইছি দেখে না। এ- এমনও 15-20 দিন হয়ে যায় আমি একটু মাছের মুখ চোখে দেখি না। খুব কষ্ট লাগে যে আমার হাজবেন্ড বেঁচে থাকতে আমি কত খাবার নষ্ট করছি, কত খাবার মানুষকে দিছি, আর এখন আমি এত খাবার পাই না, আমি খাওয়ার কষ্ট করি। আমার নিজের কাছে নিজের আমার খুব অসহায় মনে হয়, আমাকে দেখার মতো কেউ নেই। নিজের কাছে নিজে অনেক জেদ হয়, অনেক রাগ হয়, যে জীবন বাঁচায় রেখে কি হবে, যে আমি এতটাই খারাপ, এতটাই অসহায় যে পৃথিবীতে আমার বলতে কেউ নেই। আমার আগের যে হাজবেন্ড মারা গেছে, ওর বোন আছে, ওর বোনের থেকে কিছু টাকা পাইতো, 5 লাখ টাকা। আমার হাজবেন্ড মারা যাব, ও জানতো, ও শুধু বলতো বোন রে, এ খুবই অসহায়, আমি কখনো হয়তো মারা যাব, কোনো সময় এর হাত ছাড়িস না, সবাই যদি এর পিস ছাড়িয়ে দেয় তুই ছাড়িস না, তুই ওর পাশে একটু থাকিস। সে ননদও কখনো আমার খোঁজ নেয় না। এই মাস 4 আগে আমি একটা মিনি স্টক করছিলাম, আমার ননদের আমি ফোন দিয়ে বললাম, বোন রে আমি স্টক করছি, আমার মেডিসিন খাওয়ার দরকার, আমাকে 1000-5 টাকা দাও না। বলতেছে ভাবি আমি নিজে চলতে পারতেছি না, কিভাবে দেবো, তার কিন্তু চলার মতো অনেক কিছু আছে, তার হাজবেন্ডের